2022-এ 121টি বিশ্বের দেশের মধ্যে ক্ষুধা সূচক হাঙ্গার ইন্ডেক্সে আপনার ভারত ছিল 107 নম্বরে। তারপরে নরেন্দ্র মোদী সরকার আরও 1 বছর চলেছে, আমাদের প্রগতি হয়েছে, উন্নতি হয়েছে, কোথাও কোথাও ডবল ইঞ্জিনের সরকার, ফলে ইঞ্জিন সামনের দিকে এগিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা 107 থেকে 105, 103 বা 101-এ পৌঁছাইনি, আমরা পৌঁছে গেছি 111-তে ক্ষুধা সূচকে হাঙ্গার ইন্ডেক্সে। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষুধার্ত দেশগুলোর মধ্যে অন্যতম আপনার ভারত। আপনার হয়তো মনে হতে পারে এখনো তো আমার পেটে ভাত, এখনো তো আমার সামনে আমার প্লেটের মধ্যে ভাত, ডাল, রুটি, তরকারি আসছে, কিন্তু আপনার বোঝা উচিত এই 111তম হওয়া মানে আপনার ঠিক পাশের বাড়িটার যে ছোট্ট শিশুটা জন্মাচ্ছে তার পেটে, তার মুখে যথেষ্ট পরিমাণ খাবার নেই। সেই ক্ষুধার্ত মানুষটার কথা ভাবুন। এই আপনি আজকে যে সুযোগটা পাচ্ছেন, 5 বছর পরে এই সুযোগ পাবেন না। 2022 থেকে 2024-এ যারা 107 থেকে 111-তে নিয়ে এলেন, আরও 5টা বছর যদি তারা টিকে যান, ভাবুন তো আপনার দেশটার কি হবে। ক্ষুধার্ত শিশু জন্মাবে আমার এই দেশে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষুধার্ত শিশু জন্মাবে আপনার ভারতে, আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার বাড়িতে। চান এমন ভবিষ্যৎ আপনার বাড়ির জন্য? আমাদের তো সুকান্ত শিখিয়ে গেছে, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। আমার পূর্বসূরীদের অঙ্গীকার রাখুন, এইবারের নির্বাচনে কাস্তে হাতুড়ি তারাই বলবেন। জ্বর হয়েছে, প্রেশার বেড়েছে, অ্যালার্জি, ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনতে গেছেন, দেখলেন যে ওষুধটা 1 মাস আগে আপনি 100 টাকায় কিনেছেন, আজ তার দাম 500 টাকা। হঠাৎ করে টাকা বেড়ে গেল কি করে? 100 টাকা 500 টাকা হলো কি করে? এর পিছনে আসলে আছে ইলেকটোরাল বন্ড। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার নানা কথা তারা বলবেন। কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছেন, কেউ রাম মন্দির বানাচ্ছেন, কেউ অযোধ্যা দেখাচ্ছেন, কেউ দীঘা। অথচ যা বলছেন না, ইলেকটোরাল বন্ডের মধ্যে দিয়ে আমার আপনার সাধারণ মানুষের পকেট ফাঁকা করার সমস্ত বন্দোবস্ত করেছেন দিদি মোদি দুজনে মিলে। আপনাদের মনে থাকবে কোভিডের সময় কেন্দ্রের সরকার এসে বললেন সবাইকে ভ্যাকসিন নিতে হবে, ম্যান্ডেটারি। ওই ভ্যাকসিন ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না, দেশের বাইরে যাওয়ার আগে আপনার ভ্যাকসিনেশন লাগবে। এখন ভ্যাকসিন তৈরি করবে কারা? জানা গেল সিরাম ইনস্টিটিউট নামে একটি সংস্থাকে মনোপলি দেওয়া হয়েছে। একমাত্র তারাই আমার দেশের বুকে ওই ভ্যাকসিনটি বানাতে পারবেন। মজার বিষয় কি জানেন? এই সিরাম ইনস্টিটিউটই বিজেপির ইলেকটোরাল বন্ডে কয়েকশো কোটি টাকা ডোনেট করেছে। অতএব বিজেপির পকেট ভরলে আমার আপনার পকেট কাটার লাইসেন্স পাওয়া যায়। খুব গরম পড়েছে, এসি চালাতে হচ্ছে, ফ্যান চালাতে হচ্ছে, টেবিল ফ্যান চালাতে হচ্ছে, বিদ্যুতের বিল চড়চড়িয়ে বাড়ছে। আপনি একটু যদি খোঁজেন, একটু যদি দেখেন, দেখবেন সারা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আপনার পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাশুল অনেক বেশি। কেন বলুন তো? কারণ আপনার রাজ্যের বিদ্যুৎ প্রস্তুতকারক সংস্থা, আপনার রাজ্যের যে সরকারি দল, যে শাসক দল, তার ইলেকটোরাল বন্ডে কয়েকশো কোটি টাকা দিয়েছে। অতএব বোঝা গেল, যদি আপনি তৃণমূলের পকেটে টাকা দিতে পারেন, তাহলে আমার কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা উসুল করার লাইসেন্স আপনি পাবেন। তৃণমূল এবং বিজেপি, একজন রাজ্যে, একজন কেন্দ্রে, একজন দিল্লিতে, একজন কলকাতায়, দুজনেই আপনার ভালো চান। কেউ বলবেন সবকা সাথ সবকা বিকাশ, কেউ বলবেন মা মাটি মানুষের সরকার। অথচ এই দুয়ে মিলে যে কিভাবে আপনার পকেট ফাঁকা করে দেবেন আপনি ধরতে পারবেন না। এই চোর, ডাকাত, দুর্নীতিবাজ যারা করাপশনকে লিগালাইজ করলো, যারা করাপশনকে ইনস্টিটিউশনালাইজড করলো, তাদের বিরুদ্ধে ভোট দিন, নিজের পকেট বাঁচান, কাস্তে হাতুড়িতে ভোট দিন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সমীক্ষা বলছে সারা দেশের যত বেকার তার 83% আমার প্রজন্মের ছেলে মেয়েরা, অর্থাৎ আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে, যাকে পড়িয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, ডিগ্রি আছে তার হাতে, অথচ কাজ নেই, চাকরি নেই। কার কাছে গিয়ে বলবো আমরা আমার প্রজন্মের দুঃখের কথা? কে দেবেন আমাদের চাকরি? কেন্দ্রের সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে। পার্মানেন্ট কাজ, স্থায়ী কাজ, তার পরিবর্তে কন্ট্রাকচুয়াল লেবার নিয়ে আসছেন তারা। অর্থাৎ যেদিন আমার মালিক মনে করবেন আমাকে আর দরকার নেই, সেদিন সে আমাকে কাজ থেকে বার করে দেবে। পিএফ নেই, গ্র্যাচুইটি নেই, পেনশন নেই। কি হবে একটা গোটা প্রজন্মের? রাজ্যের সরকারও কিছু পিছিয়ে নেই, তারা নিয়োগটাই তুলে দিয়েছেন, নিয়োগটাই বন্ধ। ছাত্রছাত্রীদের জন্য যে স্কুলের মাস্টারমশাই, দিদিমণিদের থাকার কথা, শিক্ষাক্ষেত্রে যে হাজার হাজার শূন্য পদ পড়ে রয়েছে, তাতে নিয়োগ হচ্ছে না। এসএসসি টেটের দুর্নীতি আপনারা প্রত্যেকে জানেন।
2014 সালে টেট পাশ করা একটি ছেলে, একটি মেয়ে 2024 সালেও চাকরি পায় না। একটা 30 বছরের মেয়ের, একটা 30 বছরের ছেলের জীবনের যদি 10টা বছর কেউ কেড়ে নেয়, তার জীবনে কি পড়ে থাকে? প্রশ্ন করবেন না? আপনি দেখছেন আপনার বাড়ির সামনে দিয়ে লাল গেঞ্জি পরে, পিঠে বড় ব্যাগ নিয়ে ডেলিভারি করতে যাচ্ছে একটা 18, 19, 20 বছরের ছেলে। ক্লাস 10-এর পর, 12-এর পর আর পড়াশুনো করেনি। গিগ ওয়ার্কার, গাল ভরা নাম বলি আমরা তাদের। এই গিগ ওয়ার্কারদের কন্ট্রাক্টটুকু পর্যন্ত তাদের নেই। যতক্ষণ কাজ করবে ততক্ষণ টাকা পাবে, যখন কাজ করবে না টাকা পাবে না। একটি ছেলে, একটি মেয়ে দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পরিশ্রম করছেন, অথচ তার কাজের কোনো স্থায়িত্ব নেই, তার পেনশন নেই, তার কোনো সামাজিক নিরাপত্তা নেই। আমাদের ভাবতে হবে এই পুরো গোটা প্রজন্মকে কাদের হাতে ছেড়ে দিয়েছি আমরা। এই আজকে আপনি যা গিগ ওয়ার্ক দেখছেন, আজ থেকে 5 বছর পর এই গিগ ওয়ার্কের সংখ্যা আরো বাড়বে। কন্ট্রাকচুয়াল কাজ গিগ ওয়ার্কের মধ্যে আসবে, বেসরকারি কাজ গিগ ওয়ার্কের মধ্যে আসবে, সরকারি কাজ আরো বেশি বেসরকারি হাতে চলে যাবে। আমার প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। প্রতিদিন আমি অনিশ্চয়তার মধ্যে কাটাবো। কালকের দিনটা আমার কেমন হবে আমি জানবো না। এই প্রতিদিনের অনিশ্চয়তার মুক্তি চাই। বেকার ছেলে মেয়েদের হাতে কাজ চাই। রাজ্যের সরকার, কেন্দ্রের সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা দাবি জানাচ্ছি, আমরা বলছি আরবান এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট দিতে হবে। যে ছেলেটা মেয়েটা শহরে পড়াশোনা করছে, চাকরি করার চেষ্টা করছে, যোগ্যতা আছে, তার হাতে চাকরি দিতে হবে। নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। যে লাখ লাখ ভ্যাকেন্সি আপনার বিভিন্ন জায়গায় খালি পড়ে রয়েছে, 70টাতে নিয়োগ করতে হবে, স্থায়ী চাকরি দিতে হবে। সামাজিক সুরক্ষা আমরা চাই। যদি আপনিও তাই চান আপনার পরিবারের ছেলেটার মেয়েটার জন্য, তাহলে এবার কাঁদতে হাতুড়ি তারা চিহ্নে ভোট করুন। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান আমাদের সাধারণ মানুষের, এই দেশের নাগরিকের ফান্ডামেন্টাল রাইট। আমরা দেখেছি আমার দেশের এবং রাজ্যের সরকার এই অধিকারগুলোর অনেকগুলোই আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। যখন বামপন্থীরা সরকারে ছিলেন, আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আমরা চেষ্টা করেছিলাম আপনার যে সাংবিধানিক অধিকার তাকে মান্যতা দিতে। আমরা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি, উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি, যাতে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের বিপদে, সাধারণ মানুষের অসুবিধায় তারা ডাক্তার, নার্স, স্বাস্থ্যের যে সমস্ত ধরনের সুযোগ সুবিধা, সরকারি স্বাস্থ্যের সুযোগ সুবিধা পান। এই সরকার আসার পর একটু একটু করে সেটাকে বন্ধ করেছেন। এই শ্রীরামপুরের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর ভয়ঙ্কর খারাপ অবস্থা। পরিকাঠামো ভেঙে পড়েছে, বেড নেই, ওষুধ নেই, এমনকি ডাক্তার, নার্স পর্যন্ত সেখানে পাওয়া যাচ্ছে না। ধুধু করে খালি মাঠ পড়ে রয়েছে, বিল্ডিং ফাঁকা পড়ে রয়েছে, মানুষ তার পরিষেবা পাচ্ছেন না। এখন যদি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমরা বিনিয়োগ কমিয়ে আনি, বরাদ্দ কমিয়ে আনি, তাহলে কি হয়? তাহলে মানুষকে বাধ্য হয়ে ওই প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট নার্সিংহোমের শরণাপন্ন হতে হয়। আর যদি প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট হাসপাতালে সাধারণ মানুষের ভিড় বাড়ে, তাহলে লাভ কার? নার্সিংহোমের মালিক। এবং নার্সিংহোমের মালিক যার পকেটে কাটমানি পাঠান, সেই লোকাল তৃণমূলের নেতার। শ্রীরামপুরের বুকে যেভাবে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ভেঙে পড়ছে, যেভাবে পরিকাঠামোগতভাবে প্রতিদিন তাকে একটু একটু করে শেষ করার চেষ্টা হচ্ছে, আমাদের তো সংশয় হয় এই কোথাও না কোথাও বড় ষড়যন্ত্রের অংশ নয় তো? তৃণমূলের নেতারা টাকা কামাবেন বলেন, কাটমানি কামাবেন বলেন এই আমার স্বাস্থ্যকেন্দ্রগুলোকে, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোকে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন না।